নমস্কার, আমি অনুরাধা বিশ্বাস। আপনারা কিছু মানুষ আমাকে চেনেন, আবার অনেকে আমাকে চেনেন না। আমি ফেসবুকে ছোটোখাটো একটু ভিডিও বানাই, ব্লগ পোস্ট করি। তো আজকের ভিডিওটা অনেকটা লেন্দি হতে চলেছে, অনেকটাই। কারণ কালকে আমার সাথে আর আমার হাজব্যান্ডের সাথে একটা দুর্ঘটনা ঘটে, যেটা আমি আজকে বলবো। বাট তার কোনো রকম কোনো ভিডিও আমি করিনি, কারণ সেই সময় এই জিনিসটা মাথায় আসেনি, কারণ এটা আমার কাছে ফার্স্ট টাইম। তো তো কাল আপনারা সবাই জানেন, যারা আমাকে ফলো করেন, যারা আমার ভিডিও দেখেন, তারা জানেন যে আমি আমার বিয়ের পরের দিন গাড়ি কিনি, যেটা আমার খুব শখের গাড়ি। আর যখন কোনো শখের জিনিস, সেটা গাড়ি হোক বাড়ি হোক, এগুলো ছেলে মেয়ে সবার কাছেই শখের একটা জিনিস থাকে, গাড়ি বাড়ি। তো সেটা যখন কেউ এসে মানে যখন তার কোনো ক্ষতি হয়, তখন কি পরিমাণে খারাপ লাগে সেটা আপনারা ফিল করতে পারবেন। তো কালকে যে ঘটনাটা ঘটেছিল সেটাই আমি বলছি। আর একটা কথা বলে রাখি, আগে আমার ভিডিও যদি কালকে যারা ছিলেন ওখানে তারা যদি এই ভিডিওটা দেখেন, তো প্লিজ আমার ভিডিওটাকে পুরোটা শুনুন, তারপরে গিয়ে কোনো কমেন্ট করুন, নয়তো তার আগে কোনো কমেন্ট আপনারা করবেন না। তো যেটা হয়েছিল, আমরা যেরকম গাড়ি নিয়ে ভিডিও বানাই, এদিক সেদিক যাই, ছোটোখাটো ব্লগ পোস্ট করি। তো কালকে আমরা ভিডিও বানানোর জন্য বেরোনি, কালকে আমরা মুদিখানার দোকানে গেছিলাম কিছু জিনিস আনতে, তেল, মুড়ি, চিনি এসব আনতে। তো আমরা ফার্স্টে কালীবাড়ি যাই, কালীবাড়ি থেকে ব্যাক করে আমরা এই হচ্ছে আমাদের রাস্তা, মানে গোবরডাঙ্গা থেকে হাবড়া যাওয়ার যে রাস্তাটা, একদম স্ট্রেট যে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা যাই। তো তার পাশে হচ্ছে আমাদের পঞ্চায়েত, বেরকম 1 নম্বর পঞ্চায়েত। তো সেই জায়গাটায় নামতে গেলে আমাদের বাদিকে যেতে হয়, বাদিকে আবার একটু ঢালু। তো তারপর ওখানেই হচ্ছে পঞ্চায়েত। তো আমরা ঢালু নেমে আমরা এরকম যাই, কারণ এইখান থেকে একটা রাস্তা আছে, এই তো মেইন রোডের পাশে এই যে সাইডটা, এই সাইডটা সব দোকান। তো এর পাশের যে ছোট্ট গলি মতো, সেই গলিটা কিন্তু দোকানের জন্য দেখা যায় না। আর আপনারা এখন তো বুঝতে পারবেন না, পরে আমি এটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তো সেই যে গলিটা, সেই গলির ওখানেই হচ্ছে পরপর 3টে দোকান, 3 ভাইয়ের। তো একদম লাস্টের যে দোকানটা, সেই দোকানটা থেকেই আমরা আর কি মুদিখানার বাজার করি। তো ওখানে আমরা গেছি, ওখান থেকে আমরা বাজার করে আমরা ওই গলি ধরেই সোজা মেইন রোডে উঠবো। মেইন রোডে আবার উঠবো কি, আমরা মেইন রোডটা ক্রস করে আবার এই দিকে যাবো, মেইন রোড ক্রস করে আমরা এই দিকে যাবো। ওই জায়গাটা হচ্ছে একদম ইউর মতো, ঠিক আছে, একটা ইউর মতো। মানে ওই গলি থেকে আর এক গলিতে ঢুকবো মেইন রোডটা ক্রস করে। মানে আমি একটা ভিডিওতে অবশ্যই আপনাদের বুঝিয়ে দেবো যে কোন জায়গাটায় এই ঘটনাটা ঘটেছে। তো আমরা মেইন রোড, আমরা ওখান থেকে বেরিয়ে আমরা জাস্ট এরকম করে যাব, সেই সময়কার এই ঘটনাটা। তো ফার্স্টে আমরা বাদিকে গেলাম, বাদিকের ইন্ডিকেটার দিয়ে আমরা দোকানে গেলাম। দোকান থেকে আমরা নেমে মানে দোকান থেকে আমরা বেরিয়ে সামনে যাই। দোকান থেকে রাস্তাটা অনেকটা, ঠিক আছে। তো দোকান থেকে আমরা সামনে যাই, সামনে গিয়ে তারপর ক্রস করবো। তো সামনে গিয়ে বললাম না, এইখানে যে দোকানগুলো আছে তার জন্য এই রাস্তাটা কিন্তু দেখা যায় না। তো দোকানটা এক সময় এসে শেষ হয়ে যায়, সেই সময়টাই কিন্তু এরকম করে রাস্তাটা ঘুরে ইউ শেপের মতো আমাদের গলির যে রাস্তায়, সেই রাস্তায় ঢুকতে হয়, কুচলিয়ার যে রাস্তা। যারা এখানকার লোক তারা সবাই চেনে। তো আমরা এখানে ঢুকবো। তো এই এই যে ক্রসিংটা, এই ক্রসিংটা কিন্তু অনেকটা চড়া, মানে ক্রসিংটা এইরকম, ঠিক আছে। এইখান থেকে মেইন রোড, ঠিক আছে। আবার বলছি না, ক্রসিংটা এরকম, কোনো গাড়ি টাড়ি থাকলে এরকমও যাওয়া যায়, আবার এরকমও যাওয়া যায়, মেন রোড ধরে এইদিকে যাওয়া যায়। আবার যারা ওই সাইডটায় ক্রস করে ওই সাইডটায় যেতে যাবে, তাদের মেন রোডটা ক্রস করে ওই ইউর মতো এখান থেকে টার্ন নিতে হবে, ঠিক আছে। এবার আমরা ওখান থেকে বেরিয়ে আমরা ডান দিকের ইন্ডিকেটার দিই, যেহেতু আমরা রাস্তা ক্রস করে ওই পাশে যাবো। তো ডান দিকের ইন্ডিকেটার দিয়ে, আর ওখানে আমরা যখন রাস্তাটা ক্রস করব, তখন নকপুলের সাইড দিয়ে, মানে হাবড়ার ওই রাস্তা যে সোজা, তো নকপুলের সাইড দিয়ে একটা বাইক আসছিলো, তাকে আমরা যেতে দিয়ে তারপরে কিন্তু আমরা যাই। তো আমরা হচ্ছে যাচ্ছিলাম, এরকম ক্রস করছিলাম, ঠিক সেই সময় গোবরডাঙ্গা থেকে একটা বাইক, তাতে 2টো ছেলে বসা ছিল,
70-80-তে এসে আমরা মাঝখানটাও ক্রস করে গেছি, মানে রাস্তার রাস্তাটা কিন্তু অনেকটা চড়, মাঝখানটা ক্রস করে আমরা সবে যখন ওই গলিতে ঢুকবো তখন এসে একদম এরকম ধাম করে মেরে দেয়। আর আমার স্কুটির যে অবস্থা সেটা তোমরা এখানে দেখে নাও। আর এই যে পোর্শনটা হচ্ছে মেটালের, তো কত পরিমাণে একটা মানে বেগ থাকলে এই মেটালটা এরকম দুমড়ে যেতে পারে। নিচেরটা নয় ভাবলাম প্লাস্টিকের, ওটা ভাঙতেই পারে, একটু গুঁতো ফুতোতেই ভাঙতে পারে, বাট মেটালের জিনিসটা যে দুমড়ে গেছে, কতটা স্পিড থাকলে সেই জিনিসটা হতে পারে। প্রথম কথা ওরা প্রচণ্ড স্পিডে ছিল, সেকেন্ড কথা ওরা নেশা করা অবস্থায় ছিল। আর ওরা যদি চাইতো ব্রেক মারতে বা ডিশ মারতে, ওরা কিন্তু মারতে পারতো, কিন্তু ওরা এতটাই নেশাগ্রস্ত অবস্থায় ওরা দুটোর মধ্যে একটাও কন্ট্রোল করতে পারেনি। তো আমি গাড়ি চালাচ্ছিলাম, ঠিক আছে, তো আমি এরকম যেতে গিয়ে আমি পড়ে যাই, আর আমার পেছনে ছিল আমার হাজব্যান্ড, ও স্কুটিটা ধরে, ঠিক আছে, আমি পড়ে আমার ওই যে বললাম না খাবার ছিল বিস্কুট আর হচ্ছে আমার জুতো, আমার পায়ের এই পায়ের জুতো মানে বা পায়ের জুতো পড়ে যায়, যেখানে বিস্কুটটা পড়ে সেখানেই পড়ে যায়। আর বিস্কুট একদম পুরো স্কুটির নিচে পড়ে একদম পুরো ভেঙে চুরে ওখানে অবস্থা খারাপ হয়ে যায়। তো সেইখানটায় জুতোটা পরে আমি নিচে পড়ে যাই, আমি উঠে ঘোরাতে বিকজ আমার পায়ে প্রচণ্ড চোট লেগেছে, সেটাও যদি বিশ্বাস নয় আমি ফটো দিয়ে দেবো। আমার এই কোমরে ব্যথা, হাতে ব্যথা, মানে প্রচণ্ড ব্যথা আজকে আমার, পুরো গা হাত পা আমার ব্যথা, কারণ একটু হেলদি যেহেতু আমার ঝাঁকি লাগলে পড়ে টরে গেলে পুরো গা হাত পা, এটা যারা একটু হেলদি তারা বোঝে এই জিনিসটা। তো পুরো গা হাত পা আমার এখন ব্যথা। তো আমরা কি করি, আমি কি করি, আমার হাজব্যান্ড তো স্কুটি নিয়ে ওখানে দাঁড়ায়, গাড়িটা বন্ধ করে, ঠিক সেই সময়ও গাড়িটা যখন অন করেছে, আমরা যখন মানে যাবো গন্ডগোল অশান্তি হওয়ার পর, তখনও পর্যন্ত ইন্ডিকেটারটা ওখানে জ্বলছে, ঠিক আছে। এবার হয়েছে কি, আমি ঘোরাতে ওই ছেলেগুলো হচ্ছে গাড়িতে ধাক্কা লেগে ওরা পড়ে যায়, ওদের বাইক ছিল, ওদের বাইকের হয়তো লুকিং গ্লাস ভেঙে গেছে, আর পেছনে একটা ব্যাকলাইট ভেঙে গেছে, আর কোথায় খসে গেছে, কোথায় স্টিকার উঠে গেছে সেইগুলো দেখাচ্ছিল পরে। যাই হোক, তো আমি ওখানে ঘোরাতে যাই, জুতোটা পরি, গিয়ে আমি ওদের বলবো যে লাগেনি তো, এরকম কিছুটা বলবো। তো তার আগে আমি বলি যে ব্যাকলাইট ইন্ডিকেটার জ্বলছিল তোমরা দেখতে পাওনি, জাস্ট এইটুকু বলেছি, ব্যাস। ওই ছেলেটা একদম পুরো আমার উপরে চড়া হয়ে আসে, কিসের লুকিং গ্লাস, কিসের কি ইন্ডিকেটার ফাওয়া দাও, ওইসব ইন্ডিকেটার কিসের, আমরা যাচ্ছি সেটা দেখতে পাচ্ছি না, এমন একটা ঘটনা ওখানে। আর ওই সময়টায় মানে আমাদের যখন অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু কেউ ছিল না, ওই রাস্তার একদম সাথেই হচ্ছে গ্যারেজ, তারপরে পরপর দোকান, মানে আমরা যে রাস্তায় ঢুকি সেই রাস্তার এই ধারটা দিয়ে হচ্ছে দোকান, মেন রোডের পাশে, আর আমরা এরকমভাবে ঢুকবো। তো ওখানে ওই ছেলেটা এরকম আমার উপরে চিল্লে উঠলো, এবার আমিও চিল্লেছি ওর উপরে, সিরিয়াসলি আমি চিল্লেছি, আমি প্রতিবাদ করতে গিয়ে আমি খারাপ হয়েছি, লিটারালি আমি প্রতিবাদ করতে গিয়ে খারাপ হয়েছি, আমি ওখানে চিল্লেছি, আমার একটা শখের জিনিসের এই অবস্থা হলো, আমার বাবানে কত কষ্টের, তোমরা সবাই জন্য, আমি ওই গাড়ি নিয়ে কতটা এক্সাইটেড ছিলাম, বিয়ে করে আমি শ্বশুরবাড়ি পর্যন্ত যাইনি, সেই নিয়েও আমি ভিডিও বানিয়েছি, আমি আগে শোরুম থেকে গাড়ি নিয়ে দেন আমি শ্বশুরবাড়িতে পা রাখি, আমি এত পরিমাণে এক্সাইটেড ছিলাম, 3-4টা আমি ভিডিও, মানে আমার শখের জিনিস, আমার দুটো স্বপ্ন একসাথে পূরণ হয়েছে। আমার বাড়িতে না আমার বিয়ে হয়েছে বিরাট একটা হিউজ প্রিপারেশন, না কিছু কাকিরা মা কি যেরকম পেরেছে, আমার হাজব্যান্ড যেরকম পেরেছে সেরকমভাবে আমার বিয়ে হয়েছে, আর এখন আজকে আমার গাড়িটার এই অবস্থা। তোমরা জাস্ট দেখো, একটা শখের জিনিস যখন এইভাবে খারাপ হয় তখন কতটা খারাপ লাগে। আমি ওখানে চিল্লাচ্ছি, আমি ওখানে কান্না করছি, সেটা কারো যায় আসছে না। ওই একটা ছেলের লেগেছে হাতে, আমারও পায়ে লেগেছে, আমি ওখানে আমার কষ্ট ভুলে আমি ওখানে প্রতিবাদ জানাচ্ছি যে আমার গাড়ির খারাপ হয়ে গেছে, আমার গাড়ি ঠিক করে দিতে হবে, তার জন্য আমাদের ক্ষতিপূরণ দরকার। ওখানে যারা অনেক লোক হয়েছিল, বাট একজনও আমাদের পাড়ার ছিল না, যেহেতু ওটা মেইন রোডে হয়েছে, পাবলিকরা ছিল। আর মানে পাড়ায় ঢুকতেই যেহেতু,
তো ওখানের কয়েকজন লোক ছিল, তারা আমাকে কেউ কিচ্ছু বলেনি। পাবলিকরা ওই ছেলেটাকে বলছে তোরা যা, ছেলে দুটো চলে যাবে। কেন চলে যাবে? আজকে আমার ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণটা দিয়ে না ওদেরকে চিনি আমরা, না কিছু কোথায় বাইরে কিচ্ছু জানি না, তাহলে কেন ওরা চলে যাবে? আমি ওখানে বসে বলেছি আমার গাড়ির ক্ষতিপূরণটা দিয়ে যেতে হবে, তার আগে ওরা ওখান থেকে যেতে পারবে না, ঠিক আছে, এরকম আমি বলেছি। আর তো খুব কান্না করছি, আমার গলায় এখনও পর্যন্ত ভাঙা। আমি ওখানে এত কেঁদেছি আর এত চিল্লেছি, আমার গলা ভেঙে গেছে। আর আমি যখন চিল্লাই তখন মানে আমার আওয়াজ শোনা যায় না, মানে আমি কি বলছি সেটা শোনার জন্য শুধু ক্যাক আওয়াজ শোনা যায়, ঠিক আছে, আমি যখন চিল্লাই। আর ওখানে মাথা গরমের থেকে সবথেকে বড় কথা, আমার খুব খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। এটা সবাই বুঝবে না, যাদের যাদের আসে শখের জিনিস তারাই একমাত্র বুঝবে যে শখের জিনিস খারাপ হয়ে গেলে কতটা খারাপ লেগে যায়। না আমার ফ্যামিলিতে আমার প্রতি কার এতটা কুনজর লেগে গেছে জানি না। যাই হোক, তারপরে যেটা হলো, ওরকম তো চিল্লামিল্লি হচ্ছে। আমি ওই ছেলেটাকে বলছি, ছেলেটা আমারে বলছে আমার উপরে তেড়ে আসছে, ঠিক আছে। তো আমি বলেছি মেয়েদের সাথে কথা বলে ধরনের একটা মারবো, এরকম আমি বলেছি ওই ছেলেটা, যেহেতু আমার উপরে চড়ে আসছিলো, সেখানে আমার কী করা উচিত ছিল, বাট আমি গায়ে হাত কিন্তু তুলিনি। এবার আমার হাজব্যান্ড তো আমাকে ধরে আটকাচ্ছে, চুপ করো তুমি, চুপ করো। কী করে চুপ করা যায় বলুন তো আপনারা, কী করে চুপ করা যায়? এবার এরকম হতে এটা এইভাবেই কিন্তু মিটে যেত, ঠিক আছে। কিন্তু গণ্ডগোলটা আমাদের মধ্যে হয়েছে, আর এই যে মুহূর্তে গণ্ডগোলটা কিন্তু কালকে সন্ধ্যাবেলা হয়েছে। এখন কিন্তু মানে আমরা যে মানে ওদের তরফ থেকে আমাদের তরফ থেকে কথাবার্তা বলে আমরা কিন্তু ব্যাপারটা মিটিয়ে নিয়েছি, কিন্তু মাঝখান থেকে যেটা হয়েছে সেটার মধ্যে আমি যে কীভাবে সেটার মধ্যে ঢুকে রয়েছি, এতটা ট্রমার মধ্যে আমি ঢুকে গেছি না, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। 1 বছর হয়েছে সবে আমার বাবা মারা গেছে, 1 বছর কাজ করলাম এই কয়দিন আগে আমি, যেটা নিয়ে আমি কোনো রকমের কোনো ভিডিও বানিয়ে, শুধু একটু ছোট্টখাট্টো একটা ভিডিও বানিয়েছি যে আমার বাবার কাজ। আর সেই ট্রমা থেকে এখনও পর্যন্ত আমি বেরোতে পারিনি। ছোটো থেকে ছোটোতম জিনিস আমার মধ্যে প্রচণ্ড এফেক্ট পড়ে। এমনকি আমার মার সাথে যদি আমি কথা বলতে চাই, আমার মা যদি কথা না বলে আমার সাথে, তখন আমি কান্না করি, খুব ছোটো জিনিসে আমি কান্না করে ফেলি। তো ওরকম একটা সিচুয়েশান ওখানে, ঘটনাটা ঘটেছে অল্প, মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে ছোটোখাটোর মধ্যে, কিন্তু যে সিনটা ওখানে ক্রিয়েট হয়েছে, 3 জন মহিলা আর একজন, যাকে আমি জানি না কী বলবো, মানে ভদ্র ভাষায় বলতে গেলেও আমি জানি না তাকে কী বলবো, খারাপ ভাষায় মানে একদম স্ট্রেট বলতে গেলেও কী বলবো আমি জানি না। বাট একটা ছেলে যার মধ্যে একটু মানে যারা মেকআপ ফেকআপ করে তাদের মধ্যে যেরকম একটা ব্যাপার থাকে, মানে যেসব ছেলেরা মেকআপ করে তাদের মধ্যে যেরকম একটা ব্যাপার থাকে, তো ও ওরকমই ছিল। তো ফার্স্টে একটা মেয়ে আমাকে বললো কী হয়েছে, আমি বলেছি ওরা মদ খাওয়া ছিল, আমার গাড়িতে এসে মেরে দিয়েছে, চিল্লে আমি কাঁদতে এগুলো বলছি, ঠিক আছে। তখন আরেকজন মহিলা এলো বয়স্ক করে, আরেকজন মহিলা এলো একটু মোটাসোটা, সে এসে মানে তারা ওই 3 জন আর ওই একজন 4 জন এসে যেটা ওখানে করলো, সত্যি কথা বলছি, সেটা আমি মেয়ে তো তারাও মেয়ে, আমার মনে হয় যে এরকম যদি হতো আমি নিশ্চয়ই করতাম না এই জিনিসগুলো, বা আদার্স মনে হয় কেউ করতো না। ওখানে 2-1 জন যে আমার পাড়ার যারা ছিল তারা আমাকে বলেছে চুপ কর, তুই যা এখান থেকে, তুই যা। বাট আমার যে কতটা খারাপ লেগেছে এটা সবাই বুঝবে না। আমি ওই ছেলেটাকে শুধু এটুকুই বলছিলাম যে ক্ষতিপূরণটা দিয়ে তুমি যাও, ক্ষতিপূরণটা দিয়ে তুমি এখান থেকে যাও, তার আগে তুমি এখান থেকে যেতে পারবে না। আমি শুধু ওকে এটাই বলছিলাম, ঠিক আছে। গন্ডগোল তো হয়, মেরে দিয়েছে, খারাপ লাগেই, তো আমি ওকে এটা বলছিলাম। বাট ওই 4 জন যে ওখানে যেটা করেছে, সিরিয়াসলি আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনারা যারা ওখানে ছিল তারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, বিশ্বাস করুন আমার ওখানে কোনো দোষ ছিল না। আপনারা জানি না কী মনে করছেন বা কী ভাবছেন, বাট ওনারা ওখানে অনেক খারাপ কথা আমাকে বলেছে। আমি সমাজ বদলাচ্ছে, অনেক মানুষেরই মানসিকতা বদলাচ্ছে, তাই বলে সেটা সঠিক জায়গায় পালন করা উচিত। ওখানকার ওনারা বলছিল যে ওই ছেলেটার পেছনে কে আছে, ওর বলার পেছনে কেউ নেই, ওরও তো লেগেছে, আমারও তো লেগেছিলো,
আমি ওখানে শুধু প্রতিবাদ করতে গিয়ে খারাপ হয়ে গেছি? আমি যদি ওখানে কান্নাকাটি করতাম, কুঁকড়ে বসে থাকতাম, তবে দোষ হতো ওই ছেলেগুলোর। বাট আমি যখন প্রতিবাদ করতে গেছি তখন আমার দোষ। এটা কী ধরনের বিচার? জেন্ডার ইকুয়ালিটি হচ্ছে বলে সব জায়গায় যে মেয়েদেরই ভুল, ছেলেরা সব জায়গায় ঠিক, এটা না। আর সব জায়গায় যে ছেলেরাই ভুল, মেয়েরা ঠিক, এটাও না। বাট কালকে কিন্তু আমি ভুল ছিলাম না, না আমি নেশা করেছিলাম, না আমি ট্রাফিক আইন বা মানিনি, এরকম কোনো বিষয় আমি করিনি। ওখানে ওই ছেলেটা মদ্যপ অবস্থায় এসে আমার স্কুটিতে মেরে দিয়েছে, আর সেখানে ওই মহিলাগুলো উল্টে আমাকে কথা শোনাচ্ছে। এটা কী ধরনের বিচার? আপনাদের যদি এতই বিচার, তারা কিন্তু আমাদের পাড়ারও না, তাদের কাউকে আমি চিনি না, আর আমাকেও কিন্তু তারা চেনে না। আমার পাড়ার লোক কেউ আমাকে বলেনি কোনো খারাপ কথা। বাট এই যে 3-4 জন যে ছিল, তারা আমাকে বলেছে ওই তো মানে আমাকে অনেক 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 রকমের খারাপ 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 কথা বলেছে। কী বলেছে সেগুলো আমি এখন বলছি না, বাট বলেছে। তো সেখানে ওনারা বলছিল ওই ছেলের দোষ সবসময়, মেয়েদের দোষ কেন হবে, সবসময় ছেলেদের দোষ কেন হবে, তোমার দোষ, এরকমভাবে অনেক রকমের অনেক অকথ্য ভাষায় আমাকে অনেক রকমের কথা বলেছে। আমি এখানে কারোর দোষ দিচ্ছি না, আমি এখানে শুধু বলছি যে জেন্ডার ইকুয়ালিটি হয়েছে মানেই যে রাস্তাঘাটে কিছু হলে সব দোষ মেয়েদের, সেটা না। আর ওখানে অ্যাক্সিডেন্টটা যখন দুটো গাড়িতে ধাক্কা লাগে, তখন ওই সময় কেউ প্রেজেন্ট ওখানে ছিল না। তো অনেকে বলছে যে আমরা নাকি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম। আমি কিসের জন্য একটা নতুন গাড়ি নিয়ে, 3 সপ্তাহ হয়নি আমার বিয়ে হয়েছে, 3 সপ্তাহ হয়নি গাড়ির, আমি কিসের জন্য রাস্তার মাঝখানে ওই গাড়িটা নিয়ে দাঁড়িয়ে থাকবো? আমি মানে ঘরে তুলছি, কোথাও লাগছে কিনা, ঘষা লাগছে না, কতটা কেয়ারফুলভাবে আমি ঘরের গাড়িটা তুলছি, জানি কি সেটা জানেন? দেখুন, আমি আপনাদের নামেও কিছু বলছি না। আমি যদি পারতাম, আপনারা মানে আমি ভিডিওতে সব কিছু একদম তুলে ধরতে পারতাম, বাট আমি চাই না সেরকম কিছু করতে। আমার ওখানে কোনো দোষ ছিল না। আমার ভিডিওটা করার কারণ, আমি ফেসবুকে ভিডিও বানাই, তো আমার ছোটোখাটো যে কোনো জিনিস আমি সেটা ফেসবুকে পোস্ট করি, তার জন্যই শুধুমাত্র এই ভিডিওটা আমার বানানো। আর আমি ওখানে বসে কোনো রকমের কোনো ভিডিও আমি করিনি, কারণ আমি জানতাম না যে এরকম, আর তখন সেই মানে জিনিসটা আসেনি যে আমার এখন এখানে ভিডিও করা দরকার, আমার শখের জিনিসটা ওখানে। আর হয়তো ভিডিও করতে গেলে আমার ফোনটাও হয়তো ভেঙে ফেলতো, বা যাই হোক, আমি এরকম কিছু করিনি। বাট বাড়ি আসার পরে আমি ভিডিও করেছি, তো সেটা তো তোমরা দেখতেই পাবে। আর মানে আমি পুরোটা দেখাবো না, আমি একটুখানি তাও দেখাবো যে আমি কতটা কষ্টের মধ্যে ছিলাম। আমি ওখানে কান্না করেছি, চিল্লেছি, সেটা কারোর কানের কাছে যায়নি। আমি ওখানে বারবার বলছি, ওনারা যখন আমার উপরে চিল্লাচ্ছে, ওই মহিলা ওই 4 জন আমার উপরে যখন চিল্লাচ্ছে, তখন আমি বারবার বলছি যে ওরা মদ খাওয়া অবস্থায় রয়েছে, ওরা এসে গাড়ি ভেঙে দিয়েছে, ওরা যদি পারতো, ওরা গাড়িটাকে সেভ করতে পারতো, ওরা যদি একটু কেয়ারফুল থাকতো, ওরা যদি অত বেগে না আসতো, অত স্পিডে না আসতো, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। বাট কেউ আমার কথা শুনতে একদম রাজি না, মানে কেউ বলতে ওই 4 জনই আমার কথা শুনতে একদম রাজি না। তো এরকম হলো। তারপরে আমার যারা চেনা পরিচিত ছিল পাড়ার ভাই কাকিমা, তারা আমার হাজব্যান্ডরা আমাকে বললো এখান থেকে চলে যা। তো আমরা চলে আসলাম। ওখান থেকে চলে আসার পর আমি তো আমার পায়ে বরফ দিলাম, ওষুধ দিলাম, সব কিছু করলাম। দেন আমরা থানায় গেলাম, কারণ এটা খুব একটা ভালো জিনিস হয়নি। থানায় যাওয়ার পর আমরা তাই নিয়ে কথাবার্তা বলি, তো আমরা মিটমাট করে নিই জিনিসটা। বাট আজকে শোরুমে গেছি, শোরুমে গিয়ে যেটা শুনে এসেছি, আমাদের গাড়ি ঠিক করতে 10,000 টাকা লাগবে। আর এখন 10,000 টাকা একদম ইম্পসিবল ব্যাপার 10,000 টাকা, মানে সামনেই গাড়ির ইএমআই, এখন 10,000 টাকা দেওয়া খুব অসম্ভব ব্যাপার। তো এই নিয়েও তাদের সাথে কথাবার্তা হয়েছে, তাদের সাথে আমরা মিটমাট করে নিয়েছি। কিন্তু আমি জাস্ট একটা কথা বলবো, পাবলিক প্লেসে যখন এই ঘটনাগুলো ঘটবে, মহিলা হোক পুরুষ হোক, বা কোনো ছেলে মেয়ের মধ্যে গণ্ডগোল হোক, সেখানে কোনো মহিলা এসে বিচার করতে আসুক বা কোনো পুরুষ বিচার করতে আসুক, প্লিজ আপনারা আগে দুই তরফা কথাগুলো শুনে নেবেন, শুনে
তারপর গিয়ে আপনারা বলবেন যে হ্যাঁ এর দোষ বা ওর দোষ। কারণ কালকে এইরকম ঘটনা কালকে ফার্স্ট টাইম আমার সাথে ঘটেছে। আমি কোনো দিন কারোর সাথে গণ্ডগোল করতে যাই না, না পাড়ার না রাস্তার কারোর সাথে আমি কোনো দিন গণ্ডগোল করতে গণ্ডগোল করিনি, কেউ বলতে পারবে না এই কথা। কিন্তু আমি স্কুটি চালানো শিখেছি, বাইক চালানো শিখেছি, বা স্কুটি চালানো শিখেছি প্রায় 7-8 বছর হয়ে গেছে আমি স্কুটি চালানো শিখেছি। তখন আমি স্কুটি নিয়ে রাস্তায় বেরোতাম না, কারণ তখন আমার 18 হয়নি। আমার 18 হওয়ার পরে আমি আমার বাবার সাথে স্কুটি নিয়ে বেরোতাম। বাবা চালাতো, আমি খুবই কম চালাতাম। বাবা যদি আমার সাথে থাকতো তবে আমি চালাতাম। খুব একটা আমি স্কুটি নিয়ে কোথাও বেরোতাম না। তো আমার স্কুটির হাত খুব পাকা। আমি বাইকও চালাতে পারি, কিন্তু বাইকটার যেহেতু রেগুলার মানে একটা কোনো নেই চালানোর, অতটা এখন কী বলে রিভাইস নেই, তো বাইকটা আমি চালাতে পারবো না, হয়তো দেখিয়ে দিলে আবার পারবো, বাট স্কুটি আমি চালাতে পারি। সাইকেল নিয়ে স্কুটি নিয়ে আমি এখনও পর্যন্ত অ্যাক্সিডেন্ট করিনি, কোনো দিন আমি এখনও পর্যন্ত অ্যাক্সিডেন্ট করিনি। কিন্তু সবথেকে বড় বিষয় হলো যে ছোটো থেকে ছোটো জিনিসগুলো যে পরিমাণে মনের আমাকে অনেকেই আছে এরকম এফেক্ট পড়ে সবার উপরে। তো কালকের এই জিনিসটা আমার বাবা 1 বছর হয়েছে, আমি বাবার কাজ করলাম, সেটাও তোমরা দেখেছো। তো আমার বাবা নেই, তারপরে বিয়ে হলো সবে, গাড়ি কেনা নতুন, সব কিছু ঠিকঠাক চলতে যায় না, কার নজর লেগে গেছে। কিন্তু এখন যেটা ঘটেছে, একটা মেয়ের পক্ষে এই জিনিসটা মানা একদমই সম্ভব না। আপনারা মেয়ে, মানে যারা ওখানে ছিলেন তারা মেয়ে, আর আমিও একটা মেয়ে। কিন্তু আপনাদের আমার কথাটা শুনে তারপর যদি আমার ভুল থাকতো আপনারা আমাকে বলতে পারতেন, বাট আপনারা আমার কথা না শুনেই আমার উপরে এরকম চড়া হয়ে উঠেছিলেন 4 জন ব্যক্তি, সবাই না, ঠিক আছে। তো এটাই বলবো যে আগে শুনুন, তারপরে গিয়ে যদি বিচার করার ইচ্ছে থেকে বিচার করুন, ঠিক আছে। কারণ যে জিনিসটা কালকে আমার সাথে হয়েছে সেটা খুবই খারাপ হয়েছে। আমি জানি না আমি এমন কি করেছি যার জন্য এরকম হলো। আমার কোনো দোষই ছিল না, কারণ যদি থাকতো তাহলে ওখানকার লোকজনই বলতো, ওই 4 জনই শুধু বলতো না আমাকে। হ্যাঁ, দোষ হয়েছে আমার, কারণ আমার পায়ে লেগেছে, আমার হাতে লেগেছে, আমার কোমরে লেগেছে, এইসব ভুলে গিয়ে আমি চিল্লামিল্লি করে বিচারটা চাইতে গেছি, এটা আমার দোষ হয়ে গেছে। আমি যদি ওরকম শান্ত থাকতাম, আমি যদি কাতরাতাম আমার লেগেছে, তাহলে অবশ্যই ওই ছেলেগুলোর ওপরেই প্রেশারটা পড়তো। তাহলে জেন্ডার ইকুয়ালিটিটা এত পরিমাণে একটা বাজে রূপ ধরেছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি সমাজ পাল্টাচ্ছে, বাট তাই মানে এই না যে ছেলেদের দোষ থাকলেও সেখানে মেয়েদের দোষ হবে, এটাও কোনো রকমের কোনো আইনে নেই। সবসময় যে মেয়েরা ভুল ছেলেরা ঠিক এটা না, সবসময় যে ছেলেরা ভুল মেয়েরা ঠিক এটাও না। তো আগে শুনে নিন যে কি ঘটনাটা ঘটেছে, কার দোষ কার কি না, তারপর আপনাদের যা বলার আপনারা সেটা বলবেন, বাট না শুনে না জেনে প্লিজ কারোর ওপরে, বিশেষ করে কোনো মেয়ের উপরে, কারণ আপনারা তো মেয়ে জানবেন, মেয়েরা খুবই সফট হয়, খুবই সফট। ছেলেদের কাছে একটা জিনিস যতটা না এফেক্ট করে, মেয়েদের কাছে কিন্তু সেই জিনিসটার 10 গুণ এফেক্ট করে। আর আমি আমার বাবার মৃত্যু এখনও সেই ট্রমাটা সেটা থেকে আমি এখনও পর্যন্ত বেরিয়ে আসতে পারিনি, বাট তার মধ্যেখানে এরকম একটা ঘটনা ঘটে গেলো, জানি না আমি এর মধ্যে থেকে কবে বেরোবো বা কী হবে, আমি এই বিষয়ে কিছুই জানি না। তো যদি একটু কেয়ারফুল থাকেন, রাস্তায় বেরিয়ে ওভারটেক করা, মানে উল্টো পাল্টা এরকম করে গাড়ি চালানো, এই জিনিসগুলো একটু কম করলে মনে হয় ভালো হয়। বাট হাজারো একটা অ্যাক্সিডেন্ট হয়, হাজারো মানুষ বলে ট্রাফিক আইনে সব কিছু আছে, বাট তারপরেও এগুলো কেউ মানে না। আমি বললে মানুষ মানবে, বাট সিরিয়াসলি আমি এই জিনিসগুলো করি না, তারপর আমার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। বাট সরি, মানে আমি আমার জন্য যাদের খারাপ লেগেছে তাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি, সরি। আর আমার তো কি বলবো আর আমি, কিন্তু আপনারা ওরকমভাবে না করলেই পারতেন, ওরকম না বললেই পারতেন আমাকে, কারণ আমি অতটাও ভুল করিনি যতটা আমাকে শুনতে হয়েছে, যতটা আমি শুনেছি অতটাও ভুল আমি করিনি। তো
এটাই, সাবধানে থাকুন আপনারা, সাবধানে গাড়ি চালান, সাবধানে সব কিছু করুন।